আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই যে দেখেন খেলা জমে গেল, এখানে বন্দর দিয়ে দিল, আবার করিডোর দিয়ে দেবে, আমেরিকা বসে থাকবে না। তার মানে আমার কেন যেন মনে হচ্ছে চিটাগাং বন্দর থাকে কিনা, রংপুর থাকে কিনা, কুমিল্লা থাকে কিনা, আমি তো উদ্বিগ্ন ভাই। এবং এটা কে করবে জানেন? আমেরিকা যার বন্ধু হয় তার কি আর শত্রু দরকার আছে? আমাকে এটা বুঝায় বলেন। আজ পর্যন্ত আমেরিকা যার বন্ধু হয়েছে, বরং আমেরিকার সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে, যেমন কিউবা টিকে আছে। ইরানও মরতে মরতে নিচে পড়ে চিমটি মারে, আর কিন্তু আমেরিকার একটা চিমটি মারে কয় আমি জিতছি, ঠিক আছে, ওইভাবে ঠিক আছে, যাই তবু ঠিক আছে। কিন্তু আপনি দেখান তো আমেরিকার বন্ধু রাষ্ট্রদের পরিণতি গুলো দেখান তো আপনি। পাকিস্তান ভিখারিস্তান, আফগানিস্তান ফকফকা, ওখানে তো বাচ্চা কাচ্চা বেঁচে খাইতে হয়, নিজের সন্তান বেঁচে খাইতে হয়। বাংলাদেশ যায় যায়, বাংলাদেশ অলরেডি জাকাতিস্তানে পরিণত হবে, একটু উন্নত থাকবে, জাকাতিস্তান হয়ে থাকবে, ভিখারিস্তান হবে না। বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা আছে, এটা করবে না। পাকিস্তানের মতো এত বেহায়া বাংলাদেশ হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারি। এরা ভিখারিস্তানে পরিণত দিবে না, কিন্তু জাকাতিস্তান হবে, জাকাত খাবে, একটু উন্নত আর কি, একটু আপগ্রেড থাকবে পাকিস্তানের চাইতে। তো দর্শক যেটা বলেছে, বাংলাদেশের কপালে খুব শনি আছে, এটা গাজা না, তার সাথে ভয়ঙ্কর পরিণতি হবে। গাজাতে মানুষের সংখ্যা কত? গাজাতে মানুষের সংখ্যা হলো 18 থেকে 20 লাখ। সেই মানুষগুলো তাদের খাদ্য দ্রব্য, বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলো দেওয়া সম্ভব, যে কোনো একটা দেশে এদের পালতে পারে। কিন্তু 18 কোটি মানুষকে কে খাবার দিবে ভারত ছাড়া? আমি তো ভারত ছাড়া কাউকে দেখতেছি না যে বাংলাদেশকে 100 টাকা গম দিবে। এই যে তুরস্ক রোহিঙ্গাদের এত লম্বা লম্বা কথা বললো, জীবনে কোনদিন শুনছেন রোহিঙ্গাদের 10 টাকা দিচ্ছে? কিন্তু 20 কোটি টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জন্য দিচ্ছে, এই যে শিবিরের জঙ্গিদের জন্য দিয়েছে, দিয়েছে না? এরা হলো সবাই জাতে মাতাল। তাহলে ঠিক, তবে বাংলাদেশের কপালে খুব শনি আছে। শুধু শনি হলেই চলবে না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবই লেগে যাবে। তো আমাদের সুখে খেতে ভূতে খিলাইছিল, এটা আমেরিকা সোজা করে ফেলবে। এই যে একজন দর্শক মন্তব্য করেছে না, আমেরিকা বাংলাদেশকে এবার সোজা করে ফেলবে। কারণ আমেরিকা যাতায় মাতাল, তাহলে ঠিক নিজের স্বার্থের জন্য সে যা যা করতে তা তারা করবে। আর মুসলেখা দিয়ে এসে আপনি চীনের সাথে প্রীতি করবেন, মুরব্বী, কাজ হবে বলে মনে হয় না। অপেক্ষা করি, দেখতে থাকি সামনে কি হয়। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, সকলকে আমার অভিনন্দন। এই যে মংলা বন্দর নিয়ে এত কথাবার্তা, যে মংলা বন্দর চায়নারে দিয়ে দিচ্ছে, যে ফরিদ ভাই একটু একটা কথা বলছে, তবে ওনারে নিয়ে আমার একটা সন্দেহ আছে। উনি চিঙ্কু বামন আর রিঙ্কু বামন, আর সুতরাং আমি বলবো যে উনি সাদা বাম, কারণ চুলদারি সব সাদা হয়ে গেছে, সাদা বাম। নাইলে উনি এইভাবে বলতে পারতো না যে খালি ভারতরে দিলেই আমরা বঙ্গু জাত চিল্লাবো, চায়নারে দিলে চিল্লাবো না। উনি বুঝেই নেই কাহিনী। চায়নার 72% লোক হয়েছে যে না নাস্তিক, ধর্ম বিশ্বাস নাই, 72% লেখা রাখেন একটু কাগজ। তার মধ্যে আবার 40 থেকে 45% লোক হচ্ছে চরম নাস্তিক, তার মধ্যে ধর্মই নেই। এরপরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেটা বলে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্টান। এরপরে আছে বৌদ্ধ ধর্ম, এরপরে আছে ওদের আরেকটা কি যে মনসা ধর্ম নাকি। আর চায়না পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ যত দেবদেবীর মূর্তিগুলো সব চায়নাতে আছে। এখন আমার তারেক ভাইয়া যাইয়া যখন এই মূর্তিগুলো দেখছে, ওনার মনে এটা ভয় আইছে না, যদি এই মূর্তি কাইটিয়া কোন রকম পইরা যায় তো ওইটা এতে এমনি মংলা ফংলা সব বন্ধ হয়ে যাবে নদী নালা। তার সে ওদের দে যাতে মূর্তি না পড়ে, ওইলা কাহিনী হয়েছে, এটা মূর্তি পড়িস না, মূর্তি ঠিকঠাক। ভারতের অনুদান, ভারতের এর আগে গত 15 বছরে ভারতের অনুদান আছে চায়না বন্দরে। চায়না বন্দরে অনেক কনস্ট্রাকশন ভারতের আর্থিক সহযোগিতা হয়েছে, চিটাঙেও হয়েছে, অনেক আর্থিক অনুদান ছিল অনেক। এখন কাহিনী কি জানেন, ওই যে যেই পাতে খায় ফুটা করে একটা কথা আছে না, এইটাই সেইটা। তো ফরিদ ভাই একটা কথা ভালো কইছে যে যার আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার নাই। কারণ আমিও বিশ্বাস করলাম কেমনি যে তারেক রহমান রে আমেরিকা এই সিআইএ বা মোসাদের দিয়া বুদ্ধি দিয়া যে তুমি চায়নার লগে চুক্তি করো কয়েন, কারণ চায়নারও তো এমনি মারতে পারতেছে না। আমেরিকা যাইয়াই কি পারমাণবিক বোমা মারা দিবে? ঠিক আছে, এর এদিক দিয়ে ঢুকাও, ওই রোডস এন্ড হাইওয়ে করো, মানে যেটা আগে ছিল সিল্ক রোড। সিল্ক রোড একসময় চায়না থেকে আমাদের সোনারগাঁ থেকে ছিল, আবার আপনার এই ইরান, তুরস্ক, পাকিস্তান হইয়া সেই ছিল সিরিয়া মিরিয়া, সেই রোড চালু করতেছে। এখন হচ্ছে এটা বুদ্ধি দিছে যে তোমরা সব রাজি হবা, সব মানে ওগো রোড আইবো, ওগো এই আইবো সে আইবো, বাকি খেলা আমরা দেখো।
করিডোরটা যদি আমেরিকা করতে লাগবে, মায়ানমার পর্যন্ত করিডোর করে রাস্তা করতে, তাছাড়া চায়নার পয়সা যদি হয়ে যাবে, আর এটা পরে যদি মায়ানমার সেনাবাহিনী যদি দখল হয়ে যায়, সব করতে পারে, তাহলে আমেরিকার পয়সা বলতে পারবে। আর আঙ্গ মন্ত্রীরা কইতেছে কিছু খবর, কত বেকুবের ব্যাখ্যা দেখে কইতেছে, 24 ঘন্টায় চাইনিজ মাল বাংলাদেশে আসবে। তো বেটা চাইনিজ মাল বাংলাদেশে কি আমার মাল চায়নাতে কোন দেশে হিসাব কর? আমার কাছে আমি চায়নারে পাঠাইতে পারবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, এই মাল তো আমার কাছে নাই, সব তো চাইনিজ মাল। পৃথিবীর কোন দেশ পারতেছে না চাইনিজ মালের কাছে ঠিক। বরং ইন্ডিয়ার সাথে তো আমাদের এটা যে করিডোর হওয়ার কারণে আমাদের কিছু যে আরএফএল এর শেয়ার, চানাচুর এগুলো যাই ওই 7 সিস্টারে, এটাও বন্ধ। আর চাইনিজরা তো ভাই চানাচুর খায় না, এরা শেয়ারও নিব না। আমি পাঠাবো কি কাপড়? এইগুলো তো চায়নার নিজে বানায়। জামা কাপড়ও তো আমরা বাড়াই করতাম, এটা তো চায়না নিজে। তাহলে আমাকেও লাভটা হইব এই রুটে যোগ দিয়া। তো এগুলা করা মানে হচ্ছে ওই যে আমেরিকার সুযোগ করে দিতেছে, আমেরিকা আপনারা অর্ধেক লইয়া যান, ওইদিকে ভারতের পিঠটা ধরে অর্ধেক লইয়া যাবো স্যার, ওরা শুধু ঢাকা শহরের ওই ঢাকার 90টা ওয়ার্ড লইয়াই স্যার প্রধানমন্ত্রী থাকবে, কোনো সমস্যা। এই হচ্ছে কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। বাংলাদেশের লাভ কি লাভ আমি তো চোখে দেখতেছি না। ওই যে হায়দার ভাই একটা কথা বললেন যে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বিরাট বড় বড় রাজনীতিবিদ পণ্ডিতরা বলছে 24 ঘন্টায় চায়না থেকে এখানে আসবে। যদি আমাদের এখান থেকে যায় তাহলে আমি করিডোরের পক্ষে, কারণ আমি আমার দেশের স্বার্থে ভাই রাজি। যদি আমার দেশের রপ্তানি, আমার দেশের মাল যদি চাইনাতে যায় করেন, আমার ধারণা যে কোনো দেশপ্রেমিক লোক এটা খুশি হবে। কিন্তু এটার জন্য তো করা হচ্ছে না, তাহলে তো আমাদের লাভ হতো। তো শত্রু যত ভালো বুদ্ধি দেখ, আপনার পড়শি যতই আপনারা ভালো বুদ্ধি দেখ, বাড়িটা এইভাবে করো, বাড়িটা ওইভাবে করো, কলা গাছটা এইভাবে লাগাও, শেওড়া গাছটা এইভাবে লাগাও, কাঁঠাল গাছটা এইভাবে লাগাও, মানে কি সে তো ওইভাবে বলবে যাতে আপনার এই ছায়াটা তার বাড়িতে সমস্যা না হয়। আপনাকে এমন জায়গায় রাস্তা বানাইতে বলবে যে ওনার জন্য সুবিধা হয়, আপনার কথাই না তো। সে তো আপনার ভালোর জন্য আপনার বুদ্ধি দিবে না, সে তো তার মতো করে বলবে। তো চায়না আমাদের, তার চেয়ে বড় কথা যে বাস পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না। বাংলাদেশের সাথে চায়নার কোনোদিন চুক্তিতে আমরা লস খাবো, আমেরিকার সাথে চুক্তিতে আমরা লস খাবো, ইভেন ভারতের সাথে চুক্তিতে হলেও আমাদের লস খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু একেবারেই নিকটতম প্রতিবেশী, সেইখানে কিছুটা লেনদেনের ব্যাপার থাকে, সমান সমান হইতে পারে। কিন্তু পৃথিবীর যত বড় শক্তি থাকবে, যেমন বাঘের সাথে কোনোদিন পাঠার চুক্তি হয় না, বাঘের সাথে কোনোদিন হরিণের চুক্তি হয় না, সেখানে আপনাকে দিতে হবে তার হুকুম, তুই এটা দিবি, তুই এটা নিবি, এইভাবে বলবে, আমার কোনো কথা থাকবে না। চায়নার সাথে বাংলাদেশ কি লাভবান হবে আমাকে বলেন? চায়না বাংলাদেশ থেকে পাট কম দামে নেয় অন্য বন্দর হয়ে, পাট যদি রোডে নেয় লস, তাহলে পাট তো যাবে না। আমার সবচেয়ে প্রধান অর্থকরী ফসল কি? পাট। আর গার্মেন্টসও চায়না আমাদের নেয় না। চায়না আমাদের কোনো গার্মেন্টস নেয় না। আমাদের গার্মেন্টসের 90% মার্কেট হচ্ছে ইউরোপ আর আমেরিকা, আর সারা দুনিয়াতে 10%। তাহলে তার মানে চায়নার কোনো ভূমিকা নাই, কারণ চায়না নিজে সারা দুনিয়াতে এক্সপোর্ট করে। তো চায়না তো আমাদের কাছ থেকে নিবে না, তাহলে পাটও যাবে না, গার্মেন্টস যাবে না, কি বেচবেন? বেচতে পারবেন যে গরু লেঞ্জার যে কিছু পশম থাকে ওইটা বেচবেন, আর কিছুই না। রাশেদ হায়দার ভাই একটা কমেন্ট, ফরিদ ভাই একটা কমেন্ট নিয়ে নেই ফাঁকে। দর্শক বলছেন ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, এই 24টা ফাইটার জেটের অবস্থা ঈদের ট্রেনের মতো হবে না তো? চীন থেকে যে এই ফাইটার গুলো কেনার কথা, উনি ট্রেনের মতো হইলে, ঈদের ট্রেনের মতো হইলে ধাক্কায় ধাক্কায় উঠে যাইতো। এই চীনের 24টা ফাইটারের ট্রেনের অবস্থা কি হবে জানেন? বলে দেই, ওই কমলাপুর টু নারায়ণগঞ্জ, কমলাপুর টু ওই যে ডেমো ট্রেন যায় না, ডেমো ট্রেন একটা চাইনিজ ট্রেন, ওই দেশে হবে। আর কিছু খুঁজে পাবেন না। চাইনিজ মাল মানে ওটা চলবে না, চাইনিজ মালের কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এমনকি বলা হয়েছে করোনা যে চাইনা থাকেছে, করোনাই দেশে টিকে নাই, এত ভয়াবহ করোনা, সে করোনাই টিকে নাই, করোনা ভাইরাস টিকে নাই। চাইনিজ মালের 5 পয়সার ভরসা আছে? ওই চাইনিজ বিমান আইনে কি করবে? ভারতের বিরুদ্ধে বহন। আচ্ছা, এই যে বাংলাদেশ বিমান কিনতেছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? কার বিরুদ্ধে? আমার ডাইনে, আমার আগে মাসুদ ভাই, পিছনে হায়দার ভাই, তাহলে মারামারি তো তার সাথেই হবে, তাই না? এত কারণ মানে ভারত আর বার্মা,
বার্মার সাথে আপনি পারবেন? ফরিদ ভাই, বার্মার জি ফরিদ ভাই আর একটা কমেন্টও নেই, সেটা হচ্ছে একজন বলছেন ভারত বাংলাদেশকে 55 বছর থেকে পানি নিয়ে বৈষম্য করতেছে, চীন ব্যথিত, ব্যথিত বানানটা ভুল, হয়তো টাইপিং এ করতে পারেনি ওইভাবে। বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীন ব্যতীত বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীনে গেলেই পানি চলে আসবে, মনেরটা কি এরকম? না না না, আরো আছে তো, ওনাকে বলেন একটু পাকিস্তান আর আফগানিস্তান। আর এই কাছে না, কে বলে শুধু পাকিস্তান না তো, চীন 54 বছর আপনার এত শাসন করছে, ভারত একে শেষ করে ফেলেছে দেশটাকে। 54 বছরে এত শাসন করছে যে আপনার $40 বিলিয়ন থেকে $400 বিলিয়ন গেছে বাংলাদেশ। ঠিক আছে, খুব ক্ষতি করছে। আপনারা একটা কাজ করেন, চীন ছাড়া তো কোনো জায়গা নেই, নাস্তিক চীনে যেমন লজ্জা করে না, যে চীন উইগুর মুসলমানদের উষ্টায় সারাদিন দিনের মধ্যে 24 ঘন্টা, যেখানে মোহাম্মদ নাম রাখতে দেয় না, যেখানে 40টার নাম লেখা মুসলমানদের নাম নিষিদ্ধ করে দিছে, যেখানে মসজিদের টয়লেট বানায়। আরে ভাই, আপনি সেই চীনে যান, লজ্জা থাকা এই ফাতরামি আর কত? এখন আপনার ইসলাম খতরামে যায় না, এখন ইসলাম খতরামে নেই। তাই আপনার ভাই চীনের চাইতে আরো ভালো 2টা দেশ আছে। 1 নম্বর হলো আপনার পেয়ারা পাকিস্তান, যিনি কমেন্টস করেছেন, আর 2 নম্বর হলো আপনার মগজমে থাকে আফগানিস্তান। যদিও আপনি ভিসা চান ইতালি আর জাপান, আমেরিকা, ওটা আমরা জানি। আপনাদের ভিসা দরকার ইটালি, জাপান আর ভারতের, কিন্তু আপনারা যাবেন হইলো আফগানিস্তান আর পাকিস্তান। তো আপনি জায়গা আছে, যান চীনে যান। চীন তো আপনারা জায়গায় দিবে না, চীন তো আপনি তো ভিসাই পাবেন না চীনে যাইতে। পাকিস্তান ভিসা ফ্রি, আফগানিস্তান ভিসা ফ্রি, যান। আরো 2টা দেশ আছে তো, আমি না করতেছি না তো। পাকিস্তান, বাংলাদেশ তো আপনার 54 বছর পানি নিয়ে বিরাট শোষণ করছে, বাপ রে বাপ, শোষণের ছোট কোলাইতেছে না আপনার। আপনারা যে নিজেরা যে নদী মাইরা ফেলাইছেন, বাংলাদেশে যে নিজেরাই নিজের নদী গলা টিপে মেরে ফেলছে। বাংলাদেশের কোন নদীটা, নদী পথ খাল সব বন্ধ করে দিচ্ছে, এটাও কি ভারত করছে? সেটাও কি ভারত করছে? বুড়িগঙ্গা নদীর পানি যে কালা বিষ, তাকানো যায় না, ওইটাও কি ভারত করে গেছে? এই যে সারা বাংলাদেশের নদী পথগুলো বন্ধ হয়ে গেল, নদী পথ কে বন্ধ করেছে? ভারত করেছে। ভারত শোষণ করছে। উরি বাপরে বাপ, পাকিস্তান তো শোষণ করে নাই আপনারে, কারণ আপনি তো পাকিস্তানে আপনার কোনো ক্ষতি করে নাই, সব ক্ষতি খালি ভারতই করছে। পৃথিবীতে বাংলাদেশের ক্ষতি ভারত আর ইসরায়েল ছাড়া কেউ করে নাই আজ পর্যন্ত কেউ। ওই বুকের ব্যথাতে চিনচিন করে বলে ওই আমাদের ওই প্রিয় দর্শকটা ওই কমেন্টসটা করেছে, ওটা আমরা তাদের বেদনা বুঝি, আমরা তাদের ব্যথা আসলে বুঝি। তো ভাই, আপনারা বারবার আমারে খোঁচান, এরপরে আমি কিছু কইলে কদা হাজি সাহেবের বুক খারাপ। আপনি চাইনিজ বেডিগুলারে দেখছেন, সব একই রকম, 3টা 4টারে এক লগে খাড়া করালে কইতে পারবেন না কোনটা শি জিনপিং, কোনটা চি জিনপিং, কোনটা টি জিনপিং। ঠিক বারগুলোর সেম, এগুলো সব সুন্দর সুন্দর। একটা লাভ হবে অন্তত এগুলার, এই যে প্রেম করে এখন আর ফ্লাইটে আইতে হবে, এরপর প্রেম করে করে এমনিই দেশে ঢুকবে। আর এই রোডের আশপাশে দেশে ঢুইকা যে কি হবে সেইটার কল্পনাতীত, সেটার কিছু না। লাভের মধ্যেই একটা হইতে পারে যে আমরাও যে হাইব্রিড বা সংক্রামক গরু মোটা তাজাকরণ বিভিন্ন সুন্দর গরু দেখেন না, এইরকম হয়তো প্রোডাকশন হবে, এছাড়া আর কোনো লাভ দেখি না। বাংলাদেশের উপর দিয়ে যাইতে যে ট্রাক বাস যেগুলো যাবে, এগুলা ড্রাইভারদের পিনার জায়গা দিতে হবে না, আগামুতা এখানে কাজের লোক লাগাইতে হবে, এদের কাছ থেকে পয়দা হবে আর কি। এইটাই, এই পয়দা হবে না, পয়দা হবে। কারণ আপনার ওই আপনারা আগেও কইছি যে কোনো মালই তো নাই যে আপনি পাঠাইবেনটা কি? আপনি কিছু পাঠাইতে পারবেন না। এখন ওই যে ওই দিন কইলাম না যে ফরিদ ভাই হাসছিল ওই দিন, যে ফেয়ার এন্ড লাভলি এখনো কিনতে গেলে আমরা যে ভারতীয় ফেয়ার এন্ড লাভলি আছে কিনা মালিশ করার লাগে। ফেয়ার এন্ড লাভলি মালিশ করলে নাকি চেহারা ফর্সা হয়ে যায়। তো ফেয়ার এন্ড লাভলি দিয়া যদি ফর্সা হইতো, তাহলে ফেয়ার এন্ড লাভলি তৈরি নির্মাতা প্রতিষ্ঠান সর্বত আফ্রিকাতে পাঠাই দিত, সব কিন্তু সব ওই সাদা বানালাম, বেকুবের জাত বাঙালির কাছে পাঠাইতো। চায়নাও ঠিক ওইভাবে দিছে। ভালোবাসা যেটা টিকে সেটা হচ্ছে যে জার্মানির ভালোবাসা, আর ভালোবাসা যেটা কয়েক ঘন্টায় ভেঙে যায় সেটা হচ্ছে চাইনিজ ভালোবাসা। সুতরাং আপনার চাইনিজ ভালোবাসার দিকে ধাবিত হয়েছে। ফরিদ ভাই কইছে যে বিমান কিনবো, এগুলো যে নারায়ণগঞ্জ ঢাকা ট্রেন না, না ফরিদ ভাই, এই বিমান চালানো উড়ানোর প্রশিক্ষণ নিতে নিতে বিমানের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। সব জায়গায় তখন যে মাইল্যান্ড স্কুলের উপরে পড়বো, মাইলস্টোন স্কুলের উপরে পড়বো বিমান, এছাড়া আর কিছু হবে না। বাংলাদেশে এটা কোনো লাভ নেই। লাভ আছে একটা কি জানেন, ওই যে হয়তো একটা গাড়ি গেলে তো 5-10 টাকা করে ট্যাক্স পাইবে দূর,
কিন্তু খরচ করব কয়েক হাজার কোটি টাকা এই রোডে। কারণ বাংলাদেশ অংশের রোড কিন্তু চায়না কইরা দিয়া যাইব না, চায়না কইরা দিয়া যাইব, কিন্তু এটা সুদের উপরে। যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিলাম, এটার 15% সুদ দিবেন আপনি। প্রথম 20 বছর খালি সুদ কাটুন, তারপর থেকে আস্তে আস্তে মূল টাকা কাটুন। লাভ চায়নার, লাভ বাংলাদেশের নাই, আর লাভ হচ্ছে যে আমেরিকার। এখনো কইতেছি এগুলা যা হইতেছে সব আমেরিকার কথায়, যে এটা চায়নারে দিয়া অমুকরে দিয়া বানাইলো বাবা, পরে এই করিডোর আমরা দখল করব, স্যাংশন দিব, যে তোর উপর দিয়ে কিছু গেলে তুই ব্লক, তখন করে দেখেন এটা তো হইতেছে না, আমরা তো পাইতেছি না, চায়না করে পয়সা দে ভাই, পয়সা পাইতেছি না, দিতে পারতেছি না। সুতরাং ওই করিডোর মায়ানমারে অস্ত্র যাইব, ট্যাঙ্ক যাইব। আবার এটা একটা ভালো কথা আছে, এটা এখানে শুধু মাল যাবে না, এখানে টোটাল সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সব যাবে। তো ভাই আমরা কি বোমা বানাই, ট্যাঙ্ক বানাই, বিমান বানাই? বানাই তো চায় না, সব চায়নাই পাঠায়। এর মধ্যে ফরিদ ভাই যাইয়া যদি দুই একটা ককটেল বানাইয়া যদি সাপ্লাই দিতে পারে, তাইলে হয়তো বাংলাদেশে কিছু লাভ হইতে পারে। কি পারবেন না ফরিদ ভাই? লাভ হবে সেটা হলো যে একটা চাইনিজ মেয়েকে ছেলেকে বিয়ে করে ওর টাকা মেরে দিছে না, বাংলাদেশি মেয়েরা এই কাজটা করতে পারবে, চাইনিজরা আসবে, হ্যাঁ, চাইনিজের ট্রাক ড্রাইভারদের, ট্রাক ড্রাইভারদের কাছে বিয়ে বসবে আর যৌতুকের টাকা মানে কাবিন নামার টাকা নিয়ে নিতে পারবে, এই কাজটা করতে পারবে। অদূর ভবিষ্যতে আমার দেশের পোলাপাইনের চেয়ে আরো চাইনিজ চেয়ার হয়ে যাবে, এই কাজটা হইতে পারে, এটা হইতে পারে। এই পয়দাটা হবে। মানে এই দেশে এখন তো পাকিস্তানি বীজ আছে, এখন কিছু চাইনিজ বীজ দরকার যাতে ভারত বিরোধী পয়দা করতে পারে। হ্যাঁ, আমি তো চাই আরে যা, কারণ এদের তো কোনো কাম নাই, শুনেন এদের নাই কোনো কাম, খই বাজে, একটা কিছু করতে দিবেন না। এদের কোনো উন্নয়নমূলক কাম নাই, রাস্তাঘাট 1 ইঞ্চি বাড়ায় নাই, একটা কালভার্ট বানায় নাই, ব্রিজ বানায় নাই, 1 ইঞ্চি রেল বানায় নাই, পানিপথ, নদীপথ, আকাশপথ বন্ধ হয়ে আসতেছে। একটা কাজ তো করতে দিবেন, একটা কাজ তারা বাইর করছে, কত জানান। কারণ কোন সময় যেন বুদ্ধি আসে, মানে যখন তার সময় খুব কাছে চলে আসে তখন বুদ্ধি কিন্তু নাশ হয়ে যায়। ঠিক আছে, তাদের বুদ্ধি নাশ হইতেছে, এরা টাকা বদলায়, বাংলাদেশের টাকা বদলাবে, বদলাইতে দেন। এদের বঙ্গবন্ধুর ছবি আছে দেখে এদের মনে বড় বেদনা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলাম, তারপর বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো, এত কিছু ভাঙার পরেও তাদের এখন বঙ্গবন্ধুর ছবি দেবে, করুক, সমস্যা নেই। পাসপোর্ট থেকে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাইলাম, আবার যুক্ত করলাম। তো এরা কাজ, কিছু কাজ করতে দেন, কাজ নাই তো কিছু একটা করতে দিতে হবে। কারণ আমার ভাবির পোলার আগেছে, কোনো কাজ নাই। জামাতের এমপিতে তো কোনো কাজ নেই, ওদের ওদের শখ ছিল, আমেরিকারে বলছিল আমরা প্রধান বিরোধী দল হইতে চাই, করে দিছে। তারেক রহমান বলছিল আমার প্রধানমন্ত্রী বানায় দেন, বানায় দিছে। আর তো কোনো কাজ নাই। এরা কাজ করবে তো দূরের কথা, প্রতিশ্রুতি দিতে পেরেছে এখন? আমাকে বলেন তো হায়দার ভাই, দিয়েছে কি কোনো, যে আমরা এটা করব, আমরা 5 বছর এটা করব, শুধু এইটুকু বলুক। বিএনপিরাই হাসে, কেন আসে জানেন? যদি বলে 5 বছরের মধ্যে আমরা এটা করব। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের আছে, যে হায়দার ভাইয়ের যে 2 প্রতিবেশী, একটা লাইনে প্রেসিডেন্ট বানাবো, ওই যে বুইরা লোকটারে ইউনুসরে, আর একটা আছে ল্যাংটা সুলেমান, তার স্বরাষ্ট্র, এটি বলুক, আমরা শুনতে চাই। এই সাহস তাদের নাই, কারণ তারা তো জানে তারা টিকতে পারবে না। তো এখন সংসদে এক এমপি বলে 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আরেক এমপি বলে যে তারা টাকা আর বদলাবে, টাকা পয়সাও বদলাক, সমস্যা কি, আরো কিছু বদলাক, তারা চাইলে সংসদটাকেই বদলায় ফেলাক। পুরো বাংলাদেশই তখন বদলাই ফেলতেছে, পুরো বাংলাদেশের চেহারাই তখন পাল্টাই ফেলছে। দেন আরো কিছু করতে, কয়দিন পরে দেখবেন এরা গণতন্ত্র বলবো, গণতন্ত্র চাই না, অন্য কিছু বদলাইতে থাকবো। এই লোক পাকিস্তানি পাত্রা লোক, এর কথার কি জবাব দিব? এসে খোঁজা একটু কথার কথা শুনতে চায়। এ চাইতেছে যে সব সম্পর্ক ছিন্ন করে শুধু পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক করবে, এ হলো এদের মেন্টাল প্রিপারেশন। এ বুঝেই না যে সম্পর্ক ছিন্ন করা আর বাণিজ্য চুক্তি নিজের স্বার্থে করা আলাদা জিনিস। এই জ্ঞানই তো তার নেই। এত প্রশ্নই বল, কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ঢাকার রাজধানীর নাম কি, তার কি উত্তর দিব? চীনের সাথে কেন সম্পর্ক, ভারতের সাথে এত খারাপ সম্পর্ক, সে তো চীনের সাথে সম্পর্ক ছেদ করে নেই, ঠিক আছে? সম্পর্ক থাকা আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য করা তো আলাদা জিনিস। আমার স্বার্থে আমি যে কোনো দেশের সাথে চুক্তি করব, আমার দেশের স্বার্থে যদি হয়, পৃথিবীর যে কোনো দেশে আমার যদি লাভ হয় আমি চুক্তি করব। কিন্তু এখানে দেখলো গোলামি চুক্তি। এত উদ্দেশ্য এটা না, এ শুধু চাইতেছে যে ভারতের এসে গালি দিবে, এটাই হলো তার কাজ, আর তো কোনো কাজ নাই। যে লোক এখানে কপারেট করছে তার তো রূপ হলো ভারত। কারণ বাংলাদেশের মৌলবাদীদের 4টা স্তম্ভ, মৌলবাদীদের ইমানের 4টা স্তম্ভ, তার একটা হলো ভারত বিরোধিতা করা।
আরেকটা হলো নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা। এটা হলো বাংলাদেশের মৌলবাদীদের 4টি স্তম্ভ। তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো ভারত বিরোধিতা করা। সারা পৃথিবীর মুসলমানের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আর আর আফগানিস্তানের হলো 6টা ইমানের স্তম্ভ, সাথে হলো জেহাদ। পাকিস্তানের হলো জেহাদ, 6টা ইমানের অঙ্গ। আর বাংলাদেশের মুসলমানের ইমানের অঙ্গ হলো ইসলামের স্তম্ভ হলো 7টা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জেহাদ আর হলো ভারত বিরোধিতা করা। এটা তাদের নতুন সূরা আছে। আরেকটা আছে পায়ু যোদ্ধা। ওটা হলো বলতে চাই না, আর হলে এদেরকে ওটা তো হইতেই হবে। ওটা না হলে তো তার ইমান মজবুতি হবে না, বেহেশতে যেতে পারবে না। এরা যদি বলৎকারী না হয় বেহেশতে যাবে কে? বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে শিশু নির্যাতন হইলে, ধর্ষণ হইলে, মেরে ফেললে তারা মামলা করতে যায় না, ইসলাম খতরমে পড়ে যাবে, মৌলবী সাহেব বিপদে পড়বে। এরকম মূর্খ বানিয়ে রেখেছে বাংলাদেশের মুসলমানদের। আমি ভেবেছিলাম পৃথিবীতে সবচেয়ে মূর্খ মুসলমান হলো কেবল আফগানিস্তান আর পাকিস্তানে। পরে দেখি না, মোটামুটি কোই কিসি সে কমি নেই, গালিব এক ঢুন্ডো তো 1 লাখ মিলেগা বাংলাদেশ মে। এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা, তাদের বিরুদ্ধে অঘোষিত না, ঘোষিত যুদ্ধই চলছে। তারা ঘোষিত, তারা তো বলেই দিয়েছে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিতে দিবে না, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। এই দেশের জাহিদ পাড়া নাকি বলছে যে যারা যত আওয়ামী লীগ যদি 50% হয় তাদের দেশ থেকে বাইর করে দিতে হবে। তো তারা তো ঘোষণা দিয়ে কাজগুলো কোথায়? এরা তো বলতেছে যে এই বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে দিবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকতে দিবে না। ওই যে তালিবর্ষ ও অন্তস্তকার আহাদি, সে তো বলেই দিয়েছে কোট আনকোট মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য তারা 2024-এর 5ই আগস্ট ঘটিয়েছে, জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, তারা স্বীকৃত, তারা বলেছে। তো আপনি তাহলে এটা কেন বলবেন যে অঘোষিত? তো ঘোষিত। এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঘোষণা দিয়ে মাঠে নামে নেই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ঘোষণা দিয়ে নেমেছে, তারা তো নির্যাতন করবেই। লাস্ট তো আজকে তুরাগ নদীতে, এটা নতুন না, 5ই আগস্টের 4 তারিখ থেকে শুরু হয়েছে। এবং যতদিন এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় থাকবে, বিএনপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, এই মুক্তিযুদ্ধ বিরোধী ভাবির পোলারা যতদিন থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিদের উপরে তারা আক্রমণ চালাচ্ছে। এটা তাদের কাজ, এটা তো ইমানের অঙ্গ। তারা তো ক্ষমতায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে ফেলার জন্য, এবং এটা করতে থাকবে যতক্ষণ না এদেরকে উচ্ছেদ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের কাজটা কি? তাদের সাথে আপনি কল্পনা করতে পারেন যে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা মানুষকে মেরে ফেলে, ছাত্রলীগে মিছিল করার জন্য তাকে পানিতে ডুবে মেরে ফেলে, ভাবা যায়? এবং এখন দেখবেন কোনো মানবাধিকার সংস্থা, দেশি বিদেশি, কেউ কথা বলবে না। এখন বাংলাদেশে কোনো শিক্ষক, শিক্ষিকা, তারপর আপনার মানবাধিকার কর্মী, তারপর গণতান্ত্রিক অধিকার রক্ষা করা কর্মী, এদের আর আসমান জমিন কিছুই কাঁপে না। কিন্তু এর আগে এই হিরো আলম নামে ডিশ আলম, কথিত এক হিরো, সে উচ্চাখায় পরে আসার পড়লেও তার জন্য দেশি বিদেশি বিবৃতি চলে আসতো, মানবাধিকারের যারা দোকানদার তাদের দোকান আগুন লেগে যেত। কিন্তু এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপরে এই বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, আমার ভাবির পোলারা এবং মিলিটারি বাহিনী, মোল্লা মিলিটারি বাহিনী যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। বাংলাদেশে শুধু মানবাধিকার দরকার হলো স্বাধীনতা বিরোধীদের। আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কোনো মানবতার দরকার নেই, তাদের মানবিক অধিকার দরকার নেই, তাদের গণতান্ত্রিক অধিকার দরকার নেই, তাদের রাজনৈতিক অধিকার দরকার নেই, তাদের আইনি অধিকার দরকার নেই। সব আইনি অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনীতির অধিকার, বেঁচে থাকার অধিকার, সব অধিকার কেবল স্বাধীনতা বিরোধীদের এই দেশে। শুধু স্বাধীনতা বিরোধীরাই করবে, কারণ দেশটা তখন বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এটা তো করবেই, কারণ পূর্ব পাকিস্তান হলে কি হবে? অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধীদের মারবে, এবং তারা ঘোষণা দিয়ে মারতেছে, অঘোষিত না। এটা আমি আপনার সাথে একমত হতে পারিনি। এরা তো বলে সরকার, তারপরে সরকারের বিরোধী দল, সরকারের স্বতন্ত্র পার্টি, মিলিটারি, পুলিশ, সবাই তো বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, আক্রমণ করলো কিভাবে? প্রথমত যেহেতু নাই দেশে, আক্রমণ করলো কিভাবে? আর যদি বলেন যে তবে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে তারা কি রুখে দাঁড়াচ্ছে? নিঃসন্দেহে সত্য। তাদের তো রুখে দাঁড়াতে হবেই, রুখে দাঁড়াবে না, তাদের রুখে দাঁড়াতে হবেই। আজকে না হলে কালকে দাঁড়াইতে হবে, কালকে না হলে পরশু দাঁড়াইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী
মহিলা লীগ, সবাইকে রুখে দাঁড়াতে হবে, উপায় নেই তো তাদের। এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের নেতৃত্ব অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবে। কারণ একটা দেশের সংবিধান আপনি ছিঁড়ে ফেলবেন, ৭২-এর সংবিধান আপনি খালে ফেলে দিবেন, আপনি বলবেন যে কোট আন কোট জুলাই আন্দোলন ঘটেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, তারপরেও এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি ৩২ নম্বর ভেঙে ফেলবেন, বাংলাদেশের আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিবেন, চালিয়ে দিবেন, তাদের নেতা কর্মীদের ঘরে থাকতে দিবেন না, জেলেও থাকতে দিবেন না, মেরে ফেলবেন, তাদের স্ত্রী, কন্যা, ভাগ্নি, ভাতিজি, তাদের আপনি ধর্ষণ করবেন। তারা তো রুখে দাঁড়াবেই, রুখে দাঁড়াতে হবেই তাদের। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখে দাঁড়ানোর তোর বিকল্প নাই, তারা রুখে দাঁড়াতে চায়নি। কিন্তু ওই যে ভয় কাতুরে মাহবুবের চয়নিকা যে ছোটবেলা পর, সেটা মনে রাখবেন, বারবার ভয় দেখাইতে দেখাইতে একসময় তার ভয় ভেঙে যাবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ রুখে দাঁড়াবেই, কারণ এই দেশের স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের অর্থনীতির স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের গণতন্ত্রের জন্য তাদের আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে তাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু, জয় বাংলা শব্দ, ৭১, এগুলো টিকিয়ে রাখতে অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবেই, এবং উপায় নাই কোনো। আর যেটা আপনি বললেন যে তাহলে ভয়াবহ হবেই, ভয়াবহ তো চলছে, এই দেশে সবকিছুই ভয়াবহ। এখন তো তারা কাউন্টারে পড়বেই, আওয়ামী লীগের হারানোর আর কিছুই নেই, তারা অনেক কিছুই হারিয়েছে, অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাদের আর কি হবে? সাঁতারের উপরে তো পানি নাই, সাঁতারের উপরে তো আর পানি নাই, 10 ফিটও সাঁতার, 20 ফিটও সাঁতার, 100 ফিটও সাঁতার, 500 ফিটও সাঁতার। আওয়ামী লীগের জন্য এখন পুরো সাগর, মহাসাগর, তাকে তো সাঁতার দিতেই হবে, মানে মুখোমুখি হতেই হবে, না হয়ে তার কোনো উপায় নাই, কোনো উপায় আমি দেখতেছি না। আওয়ামী লীগকে অবশ্যই মুখোমুখি হতে হবে, আর স্বাধীনতা বিরোধীদেরকে অবশ্যই আওয়ামী লীগের মুখোমুখি হতে হবে, কারণ আরেকটা ৭১ অনিবার্য, তাছাড়া আমি কোনো পথ দেখতেছি না। কারণ মোল্লা মিলিটারি যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে খামচে ধরেছে, এই দেশের পতাকা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সংবিধান, এই দেশের ৭১-এর স্লোগান গুলোকে যেভাবে খামচে ধরেছে, আওয়ামী লীগের মুখোমুখি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, ঘুরে দাঁড়াতেই হবে। অবশ্যই দেশের পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ এরাও তো ছাড় দেবে না, এরাও তো সহজে ছাড় দেবে না, কারণ এরা ক্ষমতা নিয়েছে, এরা তো ছাড়ার জন্য নয়। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং আওয়ামী লীগও তো বসে থাকবে না, এদের হাতে ক্ষমতা স্থায়ীভাবে রাখতে দিবে না, দিতে পারে না, কারণ এই দেশটা স্বাধীনতা বিরোধীদের নয়, এই দেশটা আওয়ামী লীগেরই। এই 2024-এর 5ই আগস্টের পরে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, এই দেশটা স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের স্বাধীনতা রক্ষক আওয়ামী লীগ, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, সংবিধান, সবকিছু রক্ষক আওয়ামী লীগ, এটা প্রমাণ হয়ে গেছে। এই দেশের চিঙ্কুবাম, মিঙ্কুবাম, জামাতি, মোল্লা মিলিটারি, এরা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না, এটা প্রমাণিত। তাই মুখোমুখি হওয়াটা অনিবার্য। আর যখন মুখোমুখি হবে, অবশ্যই পরিস্থিতি ভয়াবহ হবে, তবে ফলাফল পূর্ব নির্ধারিত সেই ৭১-এর মতোই, আবার মুক্তিযুদ্ধ পরাশক্তি, মুক্তিযুদ্ধের যে শক্তি, তারা পরাজিত হবে, কেউ ঠেকাইতে রাখতে পারবে না। কারণ ৭১-এ আমরা দেখেছি 2টি পরাশক্তি সহ সমগ্র মুসলিম দেশের শাসক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা কি পেরেছিল? আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারেনি, এইবারও পারবে না। জি, ধন্যবাদ। ট্যাক্স নিতে জামালপুরের ভাষায় বলে চাপার ধন্না সোজা করে ভালো হবে, ট্যাক্স নিতে যাইতে বললেন, দেশে কামাই নাই, রোজগার নাই, মানুষের পেটে ভাত নাই, চাকরি নাই, বাকরি নাই, কারখানা বন্ধ, রপ্তানি নাই, ওইখানে আসছেন আপনার ট্যাক্স নিতে? হ্যাঁ, মানে ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার ঘোষায় যায়েন, বউরূপ বেশি দিন কিলাইলে কিন্তু বউ বাপের বাড়ি থাকে না, নিজের বাড়ি থাকে না, হয় বাপের বাড়ি চলে যায়, আর নইলে উল্টা কিন্তু খাইটা দিয়ে জামাইরে বাড়ি শুরু করে। তো ফাত্রামি করার জায়গা পায় না, মুদি দোকানের উপরে ট্যাক্স, হ্যাঁ, বাটপারি করার জায়গা পায় না। এগুলো মানে বাংলাদেশে আপনি রপ্তানির আয় না বাড়িয়ে আপনি ট্যাক্স দিয়ে আপনি কয়দিন দেশ চালাতে পারবেন? এদের কমন সেন্স থাকা উচিত। জনগণের উপর ট্যাক্স বাড়াবেন, ট্যাক্স নেন, ট্যাক্স নিতে জনগণের আয় বেড়েছে কিনা, মুদি দোকানে বিক্রি হয়ে গেছে অর্ধেক, কয়েকদিন পরে শুনবো যে ফুটপাতে যে আছে তাদের উপরে ট্যাক্স বসাবে, বেচা কেনা থাকলে তো আপনাকে ট্যাক্স দিবে, কিন্তু করেন, ওই যে বললাম তো কাজ নাই, তখন আকাম করতে দেন, ফলাফল পাবে, রিটার্ন পাবে জনগণ। এই সরকার, আওয়ামী লীগ যদি ধরেন কথা, মনে করেন আওয়ামী লীগ কিছু করলো না, কোনো আন্দোলনে গেল না, যেমন শেখ হাসিনা বলছে না যে তিনি ডিসেম্বর মাসে আসতেছেন, ধরেন তিনি কিছুই বললেন না, এই 3 বছর যদি আওয়ামী লীগ মুখে যদি পট্টি মেরে চুপ করে বসে দেয়, সরকার এমনি পড়ে যাবে, কিছুই করতে হবে না, সরকার পড়ে যাবে, জনগণ এদের পেটানো শুরু করবে, জনগণ জামাতকে পেটানো শুরু করবে, ভাবির পোলাদের এমনি জুতাতে পিটায় না, জামাতের কয়েকদিন মানুষ কিন্তু মোল্লাদের
ওই যে মোল্লাদের কিছু বললে বেস্ট পাওয়া যাবে না, ওই ডর কিন্তু চলে গেছে। একটু শুধু বাদ আছে মিলিটারি ডর, ওইটা চলে গেলে দেখবেন রাস্তাঘাটে পেটানো সময় শুধু শুধু আমার ভাবির পোলাদের যে মামা, আমার ভাবির পোলাদের যে মামা ওয়াকারকে শুধু বেড়াকে ফিরে যাইতে বলেন, তারপরে দেখেন পাবলিক এদের কি পরিণতিটা করে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, আমরা যারা টকশোতে ইউটিউবে কথা বলি আমাদেরও লাগবে না, পাবলিক এদের কিভাবে জুতা পেটা করে আপনি দেখতে পারবেন। রাস্তায় চলতে পারবে এরা, এমপিরা দৌড়ানি খাবে প্রতি মুহূর্তে। শুধু শুধু ওয়াকার সাহেবকে, সাহেবই বললাম, এই ওয়াকার সাহেবকে শুধু একটু বেড়াকে ফিরে যেতে বলেন, তারপরে দেখেন দুধ কা দুধ পানি কাপ পানি হয়ে যাবে। বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা মনে করেন না। আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, কৃষক, শ্রমিক, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে কথা বলি, রিক্সাওয়ালা, অটোওয়ালাদের সাথে কথা বলি, চায়ের দোকানের লোকদের সাথে কথা বলি, যারা ফুটপাতের চায়ের দোকান বা সাধারণ চায়ের দোকানে যারা কথা বলে, সাধারণ মানুষ, কমন ম্যান যারা, তাদের সাথে কথা বলি। এদের তো বোকা মনে করেন না। বিএনপি তো অতিষ্ঠ হয়ে যাইতেছে, কামাই নাই, রোজগার নাই, বিএনপি লোকই তো পাগল হয়ে যাইতেছে, ছাত্র দলের লোকই তো পাগল হয়ে যাইতেছে, যুব দলের লোকই তো পাগল হয়ে যাইতেছে, খোদ বিএনপি লোকই তো পাগল হয়ে যাইতেছে। দেশে কামাই নাই, রোজগার নাই, ব্যবসা নাই। আপনি অন্যদের কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, সাধারণ মানুষের কথা, বিএনপির আপনি বলেন, আপনি বাংলাদেশের 64 জেলায় আপনি খোঁজ নেন, বিএনপি তো বিএনপির উপরে অসন্তুষ্ট, সাধারণ জনগণের তো আলাপই নাই। 100 দিন হয় না, 3 মাস যায় না এই সরকারের অবস্থা খালে বিলে, মানে সরকারের পশ্চাৎ খালে বিলে এরকম হয়ে গেছে অবস্থা। পরিস্থিতি তো দেশে ভালো না। আমি বললাম তো, আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে এই সরকার 2 বছর পরে একলাই পড়ে যাবে। এমনি টাকায় পড়ে না মানুষ, মুঠ টাকায় পড়ে যাবে এই সরকার। এটাই বুঝতে যাচ্ছে। যে কোনো সময় না, হয়ে গেছে। ওয়াকারকে আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে, ভাই আমার আওয়ামী লীগের জন্য জনগণ অপেক্ষা করতেছে, আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতারা অপেক্ষা করতেছে। সাধারণ নেতারা যদি ঘোষণা না দেয়, আওয়ামী লীগের কর্মী মাঠে নেমে যাবে। তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীও যদি মাঠে না নামে, জনগণ মাঠে নেমে যাবে। আপনার কয়দিন আপনি পিটিয়ে আপনি ঠিক রাখবেন পেটে ভাত না থাকলে? কয়দিন আপনি পিটিয়ে আপনি ঠিক রাখবেন? পেটে তো ভাত থাকতে হবে ভাই। আমি বললাম তো, যদি 2 বছর 3 বছর যদি আওয়ামী লীগ কিছু না করে, এই সরকার এমনি পরে জনগণ মাঠে নেমে নেতাদের এমপিদের পেটানো শুরু করবে। শুধুমাত্র ওয়াকার এখন গেলে আপনি বলেন নামবে, শুধু ওয়াকারকে যাইতে বলেন। কেন ওয়াকার যায় না? কেন ওয়াকার ঘরে ফেরত যায় না? ওয়াকার সাহেব যাইতে বলেন। ওই বিভিন্ন ছলে বলে, মানে কি খলের নাকি ছলের অভাব হয় না দেশে, তো খল এক এক ছলে তিনি আছেন, তাকে শুধু যাইতে বলেন। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না। দেখেন আমাদের ডাকে কত, আপনার ডাকে কত লোক আসে আপনি দেখেন। আপনি একটা ডাক দিলেও বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনি ডাক দিলেও 1000 লোক নামবে, আমি ডাক দিলেও 2000 লোক নামবে। তাহলে মানুষের অবস্থা কি বুঝতে পারে? শুধু সেনাবাহিনীর ভয় পাইতেছে, শুধু এই ওয়াকার জানে যারা পিটাবে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, কৃষি লীগ লাগবে না, কাউকে লাগবে না, স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, কাউকে লাগবে না, শুধু ওয়াকারকে যাইতে বলেন। দেখেন পাবলিক কিভাবে পেটানো শুরু করে। আমার ভাবির পোলা আছে না 6টা এমপি, যেই দিন ওয়াকার চলে যাবে 1 সপ্তাহের মধ্যে পাবলিক এদের পেটাবে, 1 সপ্তাহের মধ্যে জনগণ এদের পেটাবে। আপনি লিখে রাখেন আমার কথা আপনি আপনার নোট খাতায় তারিখ দিয়ে, প্রিয় দর্শক যারা দেখতেছেন, আমার কথাটা প্রত্যেকে নোট করে রাখেন। 1 সপ্তাহ শুধু ওয়াকার বলবে, আমরা শুধু ওয়াকার ঘোষণা দেবে বাংলাদেশ সেনাবাহিনী বেড়াকে ফিরে গেছে, নির্বাচিত সরকার, সবকল যদিও আমাদের দৃষ্টিতে নির্বাচিত সরকার দেশ চালাবে। 7 দিনের মধ্যে ভাবির পোলাদের পেটানো শুরু করে পাবলিক। 7 দিনের মধ্যে জামাত দৌড়ানি খাবে, এমপিরা এলাকায় যেতে পারবে না, এখনই যেতে পারে না, দৌড়ানি খাওয়া শুরু করবে, পাবলিক পেটাবে এদের। ছাত্রলীগ আওয়ামী লীগ লাগবে না, বিশেষ নয় বেড়াকে ফিরে যেতে বলেন। শুধু সেনাবাহিনীর ভয়ে, পুলিশ তো কিছু বলবেই না, পুলিশ তো রেডি হয়ে আছে। আমি একটা জিনিস আপনাকে বলে দেই, ছাত্রলীগ লাগবে না, আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ লাগবে না, স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, আপনার আমার লাগবে না। বাংলাদেশে যে পুলিশগুলো আছে না, এমন ছেঁচা দেবে এই যারা এখন ক্ষমতায় আছে, আর যারা আমার ভাবির পোলারা, এদের যে কি পরিণতি হবে, পুলিশে কি করবে, গুলি করে মেরে ফেলবে পুলিশ এদের। দেখবেন এমপি টেম্পি মেরে ফেলছে, গুলি করে মেরে ফেলছে। এই 6 জন আছে না আমার ভাবির পোলা, 6টারে গুলি করে মেরে ফেলবে বাংলাদেশের পুলিশ, 1 বছর যদি এইভাবে থাকে। আর 1 বছর বলে দিলাম আপনাকে, শুধু সেনাবাহিনীকে ফরিদ ভাই আর একটা কমেন্ট ফাঁকে নিয়ে নি, সেটা হচ্ছে দর্শক বলছেন 24-এর 36 জুলাই দেখে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। আপনার কি মনে হয় বিএনপি শিক্ষা নিয়েছে? বিএনপি শিক্ষা কেন নিবে? বিএনপি তো নিজেই 36 জুলাইয়ের সন্ত্রাসের অংশ, বিএনপি নিজেই মৌলবাদী শক্তি। বিএনপি কেন শিক্ষা নেবে? বিএনপি তো এই কামেরই। বিএনপি কি শিক্ষা নেবে? ওদের যদি শিক্ষাই নিত তাদের 36 জুলাই ঘটতোই না, এই সন্ত্রাসী ঘটতো না, তারা গণতান্ত্রিক উপায়ে আসতো।
তারা আন্দোলন করে আসতো, এইভাবে বাইপাস করে মুসলেকা দিয়ে সন্ত্রাসের মাধ্যমে তো আসতো না। বিএনপি কেন শিক্ষা নেবে? বিএনপি কি শিক্ষা নেওয়া রাজনৈতিক দল? বিএনপি কি শিক্ষা নেওয়া রাজনৈতিক দল? বিএনপির কাজই তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, বিএনপির কাজই তো মুক্তিযুদ্ধের বিরোধীদের পৃষ্ঠপোষকতা দেওয়া, বিএনপির কাজই তো মুক্তিযুদ্ধের পক্ষের যত স্মারক আছে তা ধ্বংস করা। বিএনপির কাজ কি? শুধু ক্ষমতায় আসা, মুক্তিযুদ্ধ পক্ষের দলকে ঠেকায় রাখা। বিএনপি কারা করে? বিএনপি হলো তারা যারা আওয়ামী লীগ করে না। ওটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম, একটা ক্লাব, সেখানে তো তারা এই কাজ করবেই। আর তো শিক্ষা নিবে কেন? বিএনপি যদি শিক্ষা নিত তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতো না। বিএনপি যদি শিক্ষা নিত তাহলে তো ছাত্রলীগ নিষিদ্ধ করতো না। শিক্ষা তারা নাই, কারণ এই কপালে, তাদের কপালে বহু শনি আছে। জি, ধন্যবাদ। পথকে আমি কথা বলতে খুব একটা রাজি না আমি, কারণ এটা হলো জামাতের ফাত্রার মধ্যে 1 নম্বর ফাত্রা। এরে মাঠে নামানোই হয়েছে এই সমস্ত ফাত্রামি করার জন্য। এ হলো ফেক, এর ভুয়া ব্যারিস্টার জামাতি। এরা বাংলাদেশের, পাকিস্তান, এদের চেহারা দেখেন না এদের কিরকম? এদের কাজই হলো সারাদিন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, এদের কাজই হলো সারাদিন আওয়ামী লীগ বিরোধিতা করা। এরা হইলো তীব্র মুক্তিযুদ্ধ বিরোধী, তীব্র 71 বিরোধী। এরা যদি 71 সালে থাকতো সরাসরি রাজাকার আলবদর হইতো। বয়স কম, রাজাকার আলবদর হইতে পারে নাই। এরা হইলো 71-এ যে রাজাকার আলবদর ছিল তাদেরই মুখপাত্র হইলো এই টাকলা ফুয়াদ। টাকলা ফুয়াদের কথাবার্তা দেখেন না কেমন? কোন সুস্থ মানুষ এইভাবে কথা বলে? কোন স্বাভাবিক মানুষ এইভাবে কথা বলে? তো বাংলাদেশ তো হইলো মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের এত ছাড় দেওয়া হয়েছে, তারা আজকাল, তবে এদের শিক্ষা জনগণ দেবে। শুধু বেড়াকে ফিরে যেতে দেন সেনাবাহিনী, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না। আবারও বলতেছি, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না, শুধু সেনাবাহিনী বেড়াকে ফিরে যাইতে দেন। এই টাকলা ফুয়াদ, মাকলা ফুয়াদ, ওই আরেক ভুয়া ব্যারিস্টার কি কেসকি অরিজিনাল বান্দির পোলা শাহরিয়ার, পাবলিক এদের জুতা বেটা করবে, এদের পাবলিকই করবে, সাধারণ পাবলিক। জি, ধন্যবাদ। আপনারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনার মতো যে বড় বড় শহরগুলো, এই শহরগুলোতে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন এক ধরনের কালো পতাকা নিয়ে, যেটার মধ্যে আবার কিছু কিছু সাদা পতাকা নিয়ে, যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে স্লোগান লিখে, কলেমা লিখে তারা মার্চ করছে, বিভিন্ন জায়গায় অনুসরণ করছে, বিভিন্ন জায়গায় সংগ্রাম আন্দোলন করছে। এটা কিন্তু বাংলাদেশে একটা নতুন আবির্ভাব। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যখন আইএস জঙ্গি বাহিনীর উৎপত্তি হয়, আফগানিস্তানে যখন তালেবান জঙ্গিদের উৎপত্তি হয়, আফগানিস্তান বেশ যখন আল কায়দা জঙ্গি গোষ্ঠীর উদ্ভব হয়, ওই আফ্রিকার নাইজেরিয়াতে যখন বোকা হারাম এবং আল শাবাব জঙ্গি গোষ্ঠী যখন উদ্ভব হয়, তারা কিন্তু এই রকম পতাকা নিয়ে রাষ্ট্রের ভিতরে মহড়া দিত এবং তাদের যে কথা সেটা তারা এই ভাষায় তারা প্রকাশ করত। তো বাংলাদেশে হঠাৎ করে এই জঙ্গি গোষ্ঠী কেন বড় বড় রাস্তায়, বড় বড় মাঠে এবং বড় বড় শহরে নেমে এসছে? এর পিছনে কিসের ইঙ্গিত? এর পিছনে কারা জড়িত? কেন হচ্ছে? ঠিক আপনি যদি কয়েকদিন পিছনে ফিরে দেখেন, ভারতে ইসরায়েলের যে রাষ্ট্রদূত, তারা দাবি করলো যে বাংলাদেশে সিরিয়া থেকে, লেবানন থেকে এবং প্যালেস্টাইন থেকে যে হামাস জঙ্গি গোষ্ঠী, যে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী, এই হামাসের জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে বর্তমানে তারা অপারেশন পরিচালনার জন্য তৈরি হচ্ছে। এবং তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশকে ভিত্তি করে ওখানে যখন যুদ্ধ অবস্থা চলছে, যুদ্ধে বহু হামাস মারা যাচ্ছে, তখন এই হামাসরা আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করতে এখন তাদের জন্য ডাল ভাত। কেননা ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু পাকিস্তানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মূল কথা হলো, যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে তাদেরকে আর ভিসা নিতে হবে না। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাট না, অর্থাৎ যারা রাষ্ট্রীয় সরকারি চাকরি করে সেই রকম যাদের সোজাগত হচ্ছে সবুজ যে পাসপোর্ট আছে, সবুজ পাসপোর্টের বাইরে লাল পাসপোর্ট যাদের থাকবে তাদেরকে অটোমেটিক এন্ট্রি দিতে হবে। কোথায়? মামার বাড়ি আসার মতো করে এয়ারপোর্ট থেকে। এবং সেই
লাল পাসপোর্টের ব্যবস্থা করে পাকিস্তান, আর তারা পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি এসে ঢুকে যায় পাকিস্তানের পাসপোর্ট নিয়ে, এবং সেই পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অবস্থান করে। এই রকম তথ্যই কিন্তু দিয়েছিল এই ইসরায়েলের রাষ্ট্রদূত। কথাটি কি মিথ্যে নাকি সত্য সেটা আপনারা একটু যাচাই করবেন। কিন্তু আমাদের মাঠ, আমাদের ঘাট, আমাদের যে বাজার, আমাদের যে ময়দান, আমাদের বড় বড় নগর বন্দর আজকে প্লাবিত হয়ে যাচ্ছে সেই জঙ্গি গোষ্ঠীর স্লোগানে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 2.5 লক্ষ নারীর ইজ্জত এবং 1 কোটি মানুষের দেশান্তর এবং অসংখ্য মানুষের, অগণিত মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে এই জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা বলে বিশ্বাস করে না। তারা এখনো মনে করে 47 ছিল তাদের স্বাধীনতা, কারণ তাদের ধর্মভিত্তিক রাষ্ট্রের বীজ বপিত হয়েছিল 47 সালে। তাই তারা আবার 47-এ ফিরে যেতে চায়। তারা আবার এটাকে একটা জঙ্গি ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়। এখন ক্ষমতায় যারা আছে তারা আজকে এই জঙ্গিবাদের কেউ না বলে তারা নিজেদেরকে দাবি করতে চায়। কিন্তু জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের জন্ম এবং বিকাশ তাদের হাতেই হয়েছে। কাদের হাতে? বিএনপির হাতে। 1981 সালে আগে বাংলাদেশে জিয়াউর রহমানের দল ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকা অবস্থায় যে যুদ্ধবিরোধী শক্তি রাজনীতিতে যারা নিষিদ্ধ ছিল, অর্থাৎ বাংলাদেশে যুদ্ধ অপরাধী বলে নয়, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না। রাজনীতি হবে সমাজ ভিত্তিক, মানুষ ভিত্তিক, নৈতিকতা, নীতি, আদর্শ ভিত্তিক, সেটা ধর্মের ভিত্তিক না। সেই জন্য বাংলাদেশের কনস্টিটিউশনে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল। বিএনপি এসে সেই ধর্মভিত্তিক রাজনীতিটাকে আবার চালু করে এই জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেয়। এবং তার সাথে সাথে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহেরি, অমুক তমুক এইরকম নামে, বহু বেনামে বহু দোকান খুলে এই মৌলবাদী গোষ্ঠী রাজনীতি শুরু করে। পরবর্তীতে খালেদা জিয়ার সময়ে বাংলাদেশে গোলাম আজমকে এই দেশে আসার ব্যবস্থা করে দেয়, মানে থাকার ব্যবস্থা করে দেয়। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দিয়ে এই গোলাম আজমকে বাংলাদেশে পাকাপোক্তভাবে থাকার ব্যবস্থা করে দেয়। খেয়াল করে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যারা গৃহীত অপরাধী, অর্থাৎ রাষ্ট্রের জন্মের সাথে যাদের সম্পর্ক নাই, রাষ্ট্রের জন্মের সাথে যাদের শত্রুতার সম্পর্ক, সেই শত্রু বাহিনীকে বাংলাদেশে বিএনপি আনে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বন্ধু কারা ছিল? বন্ধু ছিল ভারত। ভারত একাধারে অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, এবং মুক্তিযোদ্ধাদেরকে ভারতে ট্রেনিং দিয়ে নিজেদের অস্ত্র, নিজেদের সামরিক বাহিনী দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে যুদ্ধ করতে সহযোগিতা করেছে। এবং সর্বশেষ ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তারা সমর যুদ্ধে পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে বাংলাদেশ বাহিনীকে প্রভূত সাহায্য সহযোগিতা যা পরিমাণ তা করেছে। এবং বাংলাদেশ সৃষ্টির পর থেকে গত 54 বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নানানভাবে এই ভারত রাষ্ট্রটি সহযোগিতা দিয়ে এসছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে ভারতের সীমান্তে 1-2টা মানুষ মারা যায়, এটা সত্য, মারা যাক, এটা আমরাও চাই না। এটার জন্য কিন্তু বাইতুল মোকাররমে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে, মসজিদে কোনায় কোনায় মোল্লারা কালো পতাকা উঠিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করে। কিন্তু গত এই 18 মাস বা 2 বছর সময়, অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত সময়ে আপনি যদি দেখেন যে মাদ্রাসায় বলাৎকার করে কত শিশুকে ধর্ষণ, নির্যাতন, অত্যাচার করা হয়েছে, কত শিশুকে হত্যা করা হয়েছে, এই পর্যন্ত এই মৌলবাদী গোষ্ঠী একটি মিছিলও করেনি, একটি প্রতিবাদও করেনি। এটার বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। কেন নেই? কারণ হচ্ছে তারা এইরকম একটা রাষ্ট্রই চায়, যেই রাষ্ট্রে তারা যখন ইচ্ছা যেই কোনো নারীকে দর্শন করতে পারবে, যেই কোনো শিশুকে বলাৎকার করতে পারবে, দর্শন করতে পারবে, যেই কোনো ছেলে শিশুকে বলাৎকার করতে পারবে। এটা তারা অধিকার হিসেবে মনে করে। এবং আমরা দেখেছি একজন
ইউটিউবার একজন জামাতি ক্লারিক বলেছে যে এই রকম একটা বলৎকার করে 12 রাকাত নামাজ পড়লেই নাকি সেই গুনাহ মাফ হয়ে যায়। তার মানে কোন মধ্যযুগের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন। এবং আমাদের শিশুদের মগজে এবং মননে ভারত বিরোধী একটা চিন্তা চেতনা ঢুকাই দিতে চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ ভারতের যে নীতি, ভারত আমাদের যে বন্ধু, এর ভিত্তিটি হচ্ছে অসাম্প্রদায়িকতা। কারণ 1971 সালে যুদ্ধের মূল মন্ত্র ছিল অসাম্প্রদায়িক চেতনা। সেই অসাম্প্রদায়িক চেতনায় ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যার কারণে ভারতের কথা যখনই আসে তখনই অসাম্প্রদায়িক একটা চেতনার কথা আসে। আপনি খেয়াল করে দেখেন যে ভারতের সাথে যেন বাংলাদেশের সম্পর্কটা নষ্ট হয়, সেটাই কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীর সবসময় একমাত্র আরাধনা। কেন? কারণ এদের সাথে যদি একটা সম্পর্ক নষ্ট করা যায়, তাহলে এই বাংলাদেশটাকে বলৎকারের একটা ভূমিতে পরিণত করা তাদের পক্ষে সম্ভব হয়। এখন তারেক জিয়া যখন ক্ষমতায় আসে, এই মৌলবাদী গোষ্ঠী, এই মৌলবাদী চক্র যেইভাবে এখন ডানা মেলে উড়াউড়ি শুরু করেছে, ভারত কিন্তু এটাকে খুব কঠিনভাবে নজরদারিতে রেখেছে। কেন রেখেছে? আপনারা বলতে পারেন ভারত কি করবে? ভারত কি করতে পারে 1971 সালে আপনারা দেখেছেন। ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বাহিনী বাংলাদেশের বাহিনীর থেকেও শক্তিশালী ছিল। সেই বাহিনী কিন্তু ভারতের কারণেই পরাজিত হয়ে এদেশ থেকে সারেন্ডার করে, নাকে খত দিয়ে কান ধরে উঠবোস করে পাকিস্তানে পালাতে বাধ্য হয়েছে। মনে রাখবেন, পল পট যেভাবে জঙ্গিপনা করে এই কম্বোডিয়া রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল, সেখানে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভিয়েতনাম থেকে 60,000 সৈন্য এসে কিন্তু এই পল পট বাহিনীকে পরাজিত করেছে। তো বাংলাদেশও কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু সময় বলে দিবে। আপনাদেরকে বলে গেলে চলবে না, ভারত ভূরাজনীতিতে, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে, অর্থনীতিতে এবং সমাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। যেই রাষ্ট্রটি সারা পৃথিবীতে তার জনশক্তি রপ্তানি করেছে এবং বুদ্ধিবৃত্তি রপ্তানি করেছে, প্রযুক্তি রপ্তানি করেছে। তারা এখন একটি মডেল হিসেবে সারা বিশ্বে খ্যাত। বাংলাদেশ এখনো পেটের ক্ষুধা মেটানোর জন্যই কিন্তু সংগ্রাম করে শেষ করতে পারেনি। এখন নতুন সংগ্রাম শুরু হয়েছে, এই মৌলবাদী গোষ্ঠীর সংগ্রাম। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই ভারতের সাথে আমাদের 3 দিক দিয়ে বর্ডার। এখন তারেক জিয়ার সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই এই মৌলবাদী গোষ্ঠীকে সম্বল করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের কূটকৌশল প্রয়োগ করে। এই কূটকৌশল প্রয়োগের মূল কারণ হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যদি যাওয়া যায়, তাহলে এই মৌলবাদী গোষ্ঠী তার পাশে এসে দাঁড়ায় এবং সেটাই সে শক্তি হিসেবে মনে করে। কারণ বাংলাদেশের মাটি এবং মানুষ অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা শক্তি, এবং এই শক্তির মূল ভিত্তিভূমি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যদি ফাইট করতে হয়, তাহলে তার এই জঙ্গি গোষ্ঠী দরকার। আর এই জঙ্গি গোষ্ঠীকে রাখতে হলে তাকে, এই মৌলবাদী গোষ্ঠীকে ভারত বিরোধিতার সবকটা ভালোভাবে দিতে হবে। আর সেটাই কিন্তু তারেক জিয়া করে যাচ্ছে। এখন নতুন করে বলছে যে বাংলাদেশের উপর দিয়ে একটি করিডোর দিবে। কাকে? মিয়ানমারকে। সেই করিডোর দিয়ে চায়নাতে মাল যাবে এবং চায়না থেকে 24 ঘন্টার ভিতরে মাল আসবে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যে চায়নাতে যেতে পুরা, যদি আপনি ম্যাপটা দেখেন, দেখবেন যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ইন্ডিয়ার বর্ডারের বিশাল অঞ্চল পাড়ি দিয়ে তারপরেই কিন্তু চায়না যেতে হয়। ভালো, আমরা ওটা নিয়ে কোনো চিন্তা করি না চায়না থেকে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে, ওই চায়নার সাথে যখন আপনি এই করিডোরটি ভারতকে বাদ দিয়ে করবেন, তখন ভারতের কথা হবে যে ভারতের ভিতরে শুধুমাত্র ওই 10টা অস্ত্রের মতো অস্ত্র ঢুকানোর জন্যই কিন্তু এই করিডোরটি ব্যবহার হতে পারে। সেই জন্য ভারত কিন্তু আরো কঠিনভাবে ভিজিলেন্ট হবে। আপনি মনে করেছেন চায়নাকে দেখাই আপনি ভারতকে ভয় দেখাইয়া দিবেন? না, ভারত চায়নার ভয়ে কখনো ভীত ছিল না। দালাই লামাকে ভারত কিন্তু নিজের রাষ্ট্রে বহু বছর এখন পর্যন্ত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। কেন দিয়ে রেখেছে? কেন? যদি ভারত যদি চায়নার ভয়ে যদি এত ভীত হতো, তাহলে দালাই লামাকে তিনি এই ভারতে আশ্রয় দিতেন না। ভারত একটি শক্তিশালী রাষ্ট্র। প্রতিদিন ভারতের অর্থনীতি বড় হচ্ছে,
প্রতিদিন ভারতের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং ভারত তথ্যগত প্রযুক্তিগত নানান দিক থেকে সমৃদ্ধির উচ্চ শিখরে উঠছে। বাংলাদেশ যেখানে আমরা নতুন করে মৌলবাদী উৎপাদনের আমরা ব্যবস্থা নিয়েছি, সেখানে ভারত তার প্রযুক্তিকে মঙ্গল গ্রহে যাওয়ার ব্যবস্থা করছে। সুতরাং এই ভারত বিরোধী এই যে শক্তিটাকে আপনি মাঠে নামিয়েছেন, এই শক্তি ভারতকে খাওয়ার, ভারতকে দুর্বল করার কোনো ক্ষমতা রাখে না। এই শক্তি তারেক জিয়াকে খেয়ে ফেলবে, তারেক রহমানকে খেয়ে ফেলবে। কারণ বিষধর সাপ, যে নাকি সাপ পোষে, তাকেই প্রথম সুবলটা দেয়, দিয়ে তার দাঁতটাকে পরীক্ষা করে। আমাদের কি যেন একজন লেখক বলেছিলেন, শুয়োরের যখন দাঁত ওঠে, শুয়োর নিজের মানে মায়ের বা বাবার পাছায় কামড় দিয়ে তার দাঁতের শক্তি পরীক্ষা করে। এই দাতাল শুয়োরের মতো এই জঙ্গি মৌলবাদী গোষ্ঠী যতদিন এই বাংলাদেশ থেকে আপনি এদেরকে দমন করতে না পারবেন, আপনার ক্ষমতায় থাকা তো কঠিন হবে। এই বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে, সার্বভৌমত্ব বজায় রেখে মানুষের জীবনমান উন্নত করে এই দেশকে পরিচালনা করা সম্ভব হবে না। এখন এই ভারত বিরোধী মৌলবাদী গোষ্ঠী ভারতের কালচারাল সেন্টার পুড়িয়ে দিয়েছিল, ওই প্রথম আলোতে জিয়াফত করেছিল, প্রথম আলোকে পুড়িয়ে দিয়েছিল। আওয়ামী লীগের 32 নম্বরেও তাদের ভূমিকা ছিল এবং বাংলাদেশে যত মূর্তি ছিল এগুলা ভাঙাতে এবং মাজার ছিল সেগুলা ভাঙাতে তাদের ইন্ধন ছিল।